আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হবে প্রথম কাজ, দেশে ফিরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। রাজধানী জুড়ে তারুণ্যের জয়ধ্বনি, ট্রাফিক শৃঙ্খলা আনতে স্বেচ্ছাসেবক হিসেবে আজও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এবং ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ার আহ্বান খালেদা জিয়ার। টিকে থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে শত্রু বানিয়েছে হাসিনা, বললেন তারেক রহমান। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জীবনী নিয়ে দেখুন রিয়াদ মাহমুদের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের নেতা হিসেবে সারা বিশ্বে পরিচিত। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবৃত্তির ধারণা প্রবর্তনের জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। তিনি বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। 2012 সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালডেনিয়ান ইউনিভার্সিটির চ্যান্সেলর হন। এই পদে 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। ইউনূস 1998 থেকে 2021 সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন। 1978 থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ 145টি পুরস্কার অর্জন করেন। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের হাটহাজারীতে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে গ্রামে। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। যখন ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স গবেষণা সহকারী হিসেবে যোগ দেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন।
দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, কিছুক্ষণ আগেই দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:10 তিনি পরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিমানবন্দরে বেলা 2:45 দিকে বক্তব্য দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয়ের সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তরুণ সমাজ এটা সম্ভব করেছে, তাদের প্রতি আমার সমস্ত কৃতজ্ঞতা জানাই। গঠিত হতে যাওয়া সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুরো বাংলাদেশের মানুষের আশার বাতি জ্বালাতে দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশে ফিরে শুরুতেই শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন তিনি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহত শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। এ সময় তরুণ সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা পুরো বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে। জানান, দেশকে স্বাধীন করেছে তারাই, তাদেরকে এই দেশটাকে ঢেলে সাজাতে হবে। এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা, সারা দুনিয়ার কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস। এ সময় সরকার কেমন হবে এর একটি স্পষ্ট ধারণা দিলেন তিনি। সরকার জনগণকে রক্ষা করবে, আস্থা ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন বলে জানান। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার আর ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলছে আমার লোক। চলমান আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, দ্রুতই সবাইকে নিয়ে এ সমাধান করা হবে। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই। সম্ভাবনাময়ী এই দেশকে নষ্ট করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তরুণ সমাজকে নিয়ে সুন্দর বাংলাদেশ নির্মাণ করা হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজও রাজধানীর সড়কে শৃঙ্খলা ধরে রাখতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের সদস্যরা না থাকায় সড়কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সাথে রয়েছেন আনসার সদস্যরাও। এতে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি জনজীবনেও স্বস্তি ফিরেছে। সামির সাত্তারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
হাতে কলমের বদলে ছাত্রদের হাতে লাঠি, মুখে বাজছে বাঁশি। রাজধানীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এখন এই একই চিত্র। দেশের চলমান এই অস্থিরতার মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বন্টন করছি। আসলে আমরা দেখলাম যে ট্রাফিক পুলিশ নাই, তো রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য আমরা আমাদের বিভিন্ন টিমকে বিভিন্ন জায়গায় পাঠাইছি। আমরা বিকেল 3:30 পর্যন্ত ছিলাম, সকাল 7টায় এসে। তো আজকে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি এবং এখানে এখন পর্যন্ত আনসার বাহিনী বা অন্য কোনো বাহিনীর কোনো লোকজন আসেনি। এবং গতকালকে আমরা দেখেছি যে ওনাদের কথা আসলে শুনতেছে না, হয়তো শুনবে সরকার প্রধান এখন যিনি আছেন, যিনি প্রধান উপদেষ্টা আছেন, উনি যখন বলবেন, নির্দেশনা দেবেন, তখন হয়তো বা শুনবেন জনগণ। দেশকে ভালোবেসেই যার যার দায়িত্ববোধের জায়গা থেকে এই কাজ করে যাচ্ছেন বলে জানান তারা। দেশ সংস্কারের কাজে যে আমরা করতেছি, আসলে ট্রাফিক ভাইরা অনেক কষ্ট করতেন, কিন্তু অনেকে আসছে আমাদের আইনগুলো শৃঙ্খলাগুলো মানছে না, এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে। তারপর আমাদের কাছে আত্মতৃপ্তিটা সবচেয়ে বড় বিষয় বুঝছেন। আমাদের রাস্তার মাঝে অনেকজন ড্রাইভার্সরা, তারপর হচ্ছে পথচারীরা আমাদের অনেকভাবে হেল্প করছে, পানি দিয়ে, খাবার দিয়ে হেল্প করছে, যার ফলে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কাছে শিখবে, আর তারা জানবে যে একটা আমাদের ভাইয়েরা আন্দোলন করছিল, একটা কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত গিয়েছিল। সেখান থেকে তারা এই যে পুলিশরা যারা ছিল, যারা কর্মবিরতিতে চলে গেছে সারা বাংলাদেশের সব পুলিশ, সেই জায়গা থেকে তারা এই পুলিশের দায়িত্বটা পালন করছে। রাস্তার বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান সড়কে চলাচলকারী যাত্রীরা। উত্তরা থেকে আসলাম, খুব আরামদায়ক, ওরা খুব হেল্পফুল। এই দেশে পুলিশ দরকার নাই, কারণ এই পুলিশে আমার জীবন, আমার এই গাড়ির বয়সে আমি কোনোদিন জাম ছাড়া আসি নাই। আজকে আমি জাম ছাড়া আসতে পারছি। যেমন আগে যেমন আপনার লেফট রাইট এবং যে লেনগুলো ছিল না, এখন ছাত্ররা সেটা পর্যন্ত আপনার কি বলবো যে কার্যকর করে ফেলছে, যেটা ট্রাফিক অবস্থা দিন পারে নাই। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই পর্যায়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আব্দুস সালাম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান স্টুডিওতে। প্রথমেই বলবো, আপনার মোবাইলটি একটু ভালো করে সেট করতে হবে। আপনার মাথার যে অংশটা, হেডরুমটা একটু কমাতে হবে, মোবাইলটা আর একটু টিল ডাউন করতে হবে। হ্যাঁ, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। প্রথমেই যেটি জানতে চাই যে আজকে জনতার এই যে বিজয়, ছাত্র জনতার এই আন্দোলনের বিজয়কে আপনি এবং আপনার যে দল, আপনারা কিভাবে দেখছেন এটাকে? আপনাকে ধন্যবাদ, এবং যারা অগণিত দর্শক শ্রোতা যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এটা তো আমরা প্রকাশ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যেটা তো জাতি, দেশ ও জাতির মানে বুকের উপরে যে একটা জগদ্দল পাথরের মতো একটা স্বৈরাচার চেপে বসে ছিল, তাদের পতনের মধ্য দিয়ে আমটি হয়েছে। এখন শোনা যাচ্ছে? যে এখন শুনতে পাচ্ছেন? জি, সেটাই। এর জন্য আমরা চাই যে দেশে অতি দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাক, এবং আজকে কেয়ারটেকার গভর্নমেন্ট যারা আজকে কেয়ারটেকার গভর্নমেন্ট আজকে যারা শপথ গ্রহণ করবে, আমরা আশা করব অতি অল্প সময়ের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সবকিছু ফিরিয়ে আন, এবং যে স্বপ্ন নিয়ে আজকে আমরা দীর্ঘ 15-16 বছর যাবৎ সংগ্রাম করছি, যে স্বপ্ন নিয়ে আজকে ছাত্ররা মাঠে নেমে এসে আজকের এই সফল বিপ্লব অনুষ্ঠিত করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যত দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনা যায়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা যায়, জনগণের নির্বাচিত সরকার ফিরিয়ে আনা যায়, সেটার জন্য তারা সচেষ্ট হবে। জি, আপনার কাছে জানতে চাইবো, আজকেই তো অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, তো এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশার কথা জানতে চাই।
আব্দুল সালাম শুনতে পাচ্ছেন আমাকে? আমি জানতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ আজকে অনুষ্ঠিত হবে, তো এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশার কথা জানতে চাই। প্রত্যাশা তো সারা জাতির প্রত্যাশা, তাই না? সারা জাতি দেখছেন আজকে যেভাবে আজকে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে, সবার প্রত্যাশা যে আজকের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা আসবে, আমি যে কথাগুলো বললাম, তারা জনগণের সেই স্বপ্ন, আমাদের ছাত্র ভাইদের সেই স্বপ্ন, আমরা যারা এই দেশের জন্য ৭১ সালে যুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন এখনো আমরা বুকে লালন করছি, এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তারা একটি গণতান্ত্রিক সরকার উপহার দিবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, আইনের শাসন ফিরিয়ে আনবেন। এটাই তো আজকে জনগণের প্রত্যাশা তাদের কাছে। এবং আমরা বিশ্বাস করি যে তারা যারা আজকে আসবেন তারা অবশ্যই এই দেশের সচেতন এবং বুদ্ধিমান মানুষ, তারা অবশ্যই দল নিরপেক্ষ মানুষ, কাজেই তাদের পক্ষে ডক্টর ইউনূসের নেতৃত্বে অবশ্যই সেটা সম্ভব হবে, এটাই আমরা আশা করি। জি, আমরাও আশা করি একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। আব্দুল সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় রাজধানী সহ সারা দেশে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে ঢাকার রাস্তায় ইটপাটকেল আবর্জনায় ভরে যায়। এবার সেই নোংরা রাস্তা পরিষ্কারের অভিযানে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি নানান শিল্পকর্মে রাঙিয়ে তুলছে প্রাণের এই শহরকে। শিক্ষার্থীদের এমন ভূমিকায় উচ্ছ্বসিত সবাই। আবির হোসেনের ছবিতে এইচ মিতুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ যেন এক নতুন বাংলাদেশ, চারদিকে তারুণ্যের জোয়ার। দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছে তরুণ সমাজ। কাঠফাটা রোদে এক হাতে রঙের কৌটো, অন্য হাতে তুলি, মাথা বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম, তবুও চোখে মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। নানা শিল্পকর্মে রাঙিয়ে তুলছে প্রাণের শহর ঢাকাকে। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে করা গ্রাফিতে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবারই। একই সঙ্গে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইটপাটকেল এবং আবর্জনা পরিষ্কারেও অভিযানে নেমেছে শিক্ষার্থীরা। মাস্ক, গ্লাভস পরে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছে তারা। কেউ ময়লা কুড়াচ্ছে, কেউ আবার সেগুলো বস্তা ভর্তি করে ডাস্টবিনে ফেলছে। এর পাশাপাশি প্রতিটি ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে অলিতে গলিতে যান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন ছাত্রছাত্রীরা। উদ্যমী তরুণ সমাজ জানালেন, এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা, যেটা বাস্তবায়নে নিজেরাই মাঠে ঘাটে কাজ করে যাচ্ছে। একটা সুন্দর, সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। ইনশাল্লাহ সেটা অবশ্যই দেখতে পারবো। যেহেতু আমরা স্টুডেন্টরা নেমেছি মাঠে, তার মানে অবশ্যই সুন্দর একটা দেশ গড়ে তুলতে পারবো, এই প্রত্যাশা। এবার যেন একটা নতুন বাংলাদেশ হয়, যেখানে কোনো দুর্নীতি হবে না, যেখানে আমরা বাক স্বাধীনতা পাবো, আমরা কথা বলতে ভয় পাবো না, আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, এরকম একটা বাংলাদেশ চাই আমরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগে প্রশংসা করছেন পথচারীরা। সচেতন নাগরিকরা বলছেন, শিক্ষার্থীদের কণ্ঠের ক্ষিপ্রতা বোঝার এখনই সময় নীতি নির্ধারকদের। তাদের মনস্তন্ত্র বুঝেই দেশ গড়া শুরু করতে হবে সংশ্লিষ্টদের। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্নির্মাণ করতে হবে। তরুণদের স্বপ্ন বাস্তবায়ন ও শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে। বলেন, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলি। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলী নাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ প্রথম সমাবেশের আয়োজন করেছে বিএনপি। তাতে খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। এর মধ্য দিয়ে ৭ বছর পর জনতার সামনে বক্তব্য রাখলেন খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ সময় আপসীর নেত্রী বেগম জিয়া আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের
মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। তিনি আরো বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলি। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে তারুণ্যের হাত শক্তিশালী করি। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে আপসীর নেত্রী খালেদা জিয়ার মুক্তি হয়। আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সমালোচনা কিংবা নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপি সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যারা লুটপাট করছে তারা বিএনপির কেউ নয়। মোশাররফ হোসেনের ক্যামেরায় মণ্ডলের নামের আরও একটি রিপোর্ট। স্বৈরাচার সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়তে দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এই সমাবেশের আয়োজন করে বিএনপি। সকাল 11টা থেকে ঢাকা উত্তর, দক্ষিণ ও আশপাশ জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরা শাসকের পতনের উল্লাসের নামে যারা নৈরাজ্য করছে তারা বিএনপির কেউ না। যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এ সময় বিএনপির সিনিয়র নেতারা দেশের রাষ্ট্রের অবকাঠামো রক্ষার্থে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বানও জানান। আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। রক্তের বিনিময় দিতে হবে, সেই বিনিময় হবে বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার। আজকে যা কিছু অর্জন, আজকে আমাদের যা কিছু প্রাপ্তি, সব কিছু আমরা উৎসর্গ করছি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে হবে। সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়,
সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। তারেক রহমান আরও বলেন, দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী স্বৈর শাসনের অবসানের পর দেশের প্রতিটি সেক্টরে নতুন করে ঢেলে সাজাতে বিএনপির নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতা এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করলে তাকেও আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুতর আহত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল। দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত সহকর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হয় বীর শহীদ জুলফিকার আহমেদ শাকিলকে। শ্রদ্ধা নিবেদনের শেষে শাকিলের মরদেহ তার নিজ বাড়ি ভোলায় দাফন করা হবে বলে জানান শাকিলের সহকর্মীরা। তারা জানান, শাকিল সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছিল। ছাত্রদের দাবি বাস্তবায়নে শুরু থেকেই শাকিলের ভূমিকা ছিল অন্যতম। যুবলীগ এবং ছাত্রলীগের গুন্ডারা সেখানে যখন একদম প্রকাশ্যে গুলি চালায়, সেই প্রকাশ্যে গুলিতে শাকিলের একটি গুলি মাথার ভেতর গিয়ে পৌঁছায়। লাইফ সাপোর্টে থাকার পর পরবর্তীতে গতকালকে 3:30টায় শাকিল শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বর্তমানে যে অরাজকতা চলছে সারা বাংলাদেশ জুড়ে, আমরা বলবো এর জন্য আসলে এই শাকিল আবু সাঈদরা জীবন দেয়নি। আমরা চাই শাকিল, মুগ্ধ, প্রিয়, আবু সাঈদ সহ এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, বৈষম্য বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই। শাকিল আমার ক্লাসের অনেক প্রিয় ছাত্র ছিল। এভাবে যে চলে যাবে এই প্রত্যাশা আমার ছিল না। সে ক্লাসের একটি উদ্যমী ছাত্র ছিল। সকল মিথ্যার বিরুদ্ধে সে রুখে দাঁড়াতো। সারা বাংলার খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই সময় আবু সাঈদের কবর জিয়ারত করে বাবা, মা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান, পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আবু সাঈদ নিজেই একটা ইতিহাস, তার সাথে কোনো ইতিহাস জোড়া দেওয়ার প্রয়োজন নেই। যারা শহীদ হয়েছে তারা প্রত্যেকেই একটা ইতিহাস। আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে আবার যেন স্বৈরাচারী জুলুমবাজ কোনো সরকার না আসে, সেজন্য যুবকদের সোচ্চার থাকতে হবে বলে জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা অসহযোগ আন্দোলনে নিহত জুলফিকার শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত 4 আগস্ট স্বৈর শাসনের পতনের একদিন আগে মিরপুরে 10 নম্বরে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল জুলফিকার শাকিল। এরপর গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাকিল ছাত্র ফেডারেশন ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শাকিল ইউডার চারুকলার শিক্ষার্থী ছিলেন। সে আমাদের পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। শাকিলের বয়স হয়েছিল মাত্র 22 বছর। এবার বাণিজ্য সংবাদ। নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে 1 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। গতরাতে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধে উৎসাহিত করার পরামর্শ দেয়া হয় ওই নির্দেশনায়। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
দুপুরে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ রাতে জানালেন সেনাপ্রধান, সদস্য হতে পারেন 15 জন। রাজধানী জুড়ে তারুণ্যের জয়ধ্বনি। ট্রাফিক শৃঙ্খলা আনতে স্বেচ্ছাসেবক হিসেবে আজও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এবং ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ার আহ্বান খালেদা জিয়ার। টিকে থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে শত্রু বানিয়েছে হাসিনা, বললেন তারেক রহমান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।